নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে গতকালকে হায়দ্রাবাদ এফসির সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল আইএসএলে, যে ম্যাচটা কিন্তু 3-0 গোলে বেঙ্গালুরু এফসি জিতে গেছে। তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু নতুনভাবে দল গুছিয়ে নতুনভাবে আবার কিন্তু সব কিছু শুরু করতে চাইছে। মাত্র একজন বিদেশি কিন্তু তাদের স্কোয়াডে ছিল, ফার্স্ট ইলেভেনে কোনো বিদেশি ছিল না, সাই গডার্ড তিনি কিন্তু বেঞ্চে ছিলেন। তো 3-0 গোলে বেঙ্গালুরু জিতেছে, যেখানে কিন্তু আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী তিনি কিন্তু জোড়া গোল করেছেন। 3টে গোলের মধ্যে 2খানা গোল কিন্তু ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী ছিল। তো তার মধ্যে সুনীল ছেত্রী তিনি এই 2খানা গোল করার পর তিনি কিন্তু আইএসএল এর মঞ্চে 63টা গোলের রেকর্ড করে ফেললেন, যেটা কিন্তু ওকবেচের সমান। ওকবেচেরও 63টা গোল, এবং আমাদের ভারতীয় স্ট্রাইকার হিসাবে আমাদের সুনীল ছেত্রীর তারও কিন্তু 63টা গোল। তো এটা একটা কিন্তু বড় রেকর্ড আইএসএল এর মঞ্চে গড়েই ফেললেন সুনীল ছেত্রী, সেটা কার্যত বলাই যায়। তো এটা অবশ্যই কিন্তু একটা বড় সুখবর। এছাড়া হায়দ্রাবাদ এফসির তরুণ ব্রিগেড তারা কিন্তু দারুণভাবে খেলেছে। কালকের ফার্স্ট হাফটা খুবই ভালো খেলেছে, অনেক চান্সও ক্রিয়েট করেছিল তারা, ওপেন চান্স, যেখানে একজন ভালো স্ট্রাইকার থাকলে তারা কিন্তু গোল কনভার্ট করতেও পারত। এই হচ্ছে ব্যাপার, দারুণ লড়াই দিয়েছে। তবে সেকেন্ড হাফটা অনেকটাই ঢিলেমি গেছে। এছাড়া আয়ুষ অধিকারী আর রামলুন চুঙ্গা এই দুজন প্লেয়ারকে বসিয়ে দেওয়াটা কিন্তু সিংটোর একটু ভুল হয়ে গিয়েছিল, অ্যাটাকটা অনেকটাই কমে গিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লেগেছে গতকালকের ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে চূড়ান্ত অপমান। তো ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে একটা মানে প্রায় ওই 2-3টে স্ক্রিনশট ঘোরাফেরা করছে, যেখানে কিন্তু জেমি ম্যাকলারেনের সাথে কোনো একজন মানে মোহনবাগান সমর্থকদের কথা কাটাকাটির বিষয়টা কিন্তু দেখা গেছে তার ইনজুরির ব্যাপারটা নিয়ে। যদিও কিন্তু সেই স্ক্রিনশটগুলোর সত্যতা যাচাই করা হয়নি, তাহলেও এই রকম যে জিনিসগুলো সেখানে পড়লাম, তো এই রকমভাবে কোনো যদি প্লেয়ারের ইনজুরি হয় তাকে কিন্তু এইভাবে অ্যাটাক করা উচিত নয়। এইটা কিন্তু সবাইকেই দেখে বুঝে চলতে হবে, কারণ প্লেয়ারদের প্রবলেম হতেই পারে, তা বলে তাকে পার্সোনাল অ্যাটাক করা একদমই ঠিক নয়। তো অবশ্যই প্লেয়ারদের পাশে থাকা উচিত। জেমি ম্যাকলারেন খুব তাড়াতাড়ি ফিরবেন, অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ার, তাকে কিন্তু মোহনবাগান সই করাতে পেরেছে, এটা একটা বড় কথা। তো আশা করব খুব তাড়াতাড়ি জেমি তিনি কিন্তু ফিরবেন। তো কোনো প্লেয়ারের যদি এইরকম খারাপ অবস্থা দেখো, তাকে মানে কোনো রকমভাবে পার্সোনাল অ্যাটাক করা একদমই উচিত নয়, এটা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। তো এটা নিয়ে কিন্তু সুভাশিস বোসের ওয়াইফ তিনিও কিন্তু যে মানে এসিএল 2 এর ম্যাচ ছিল তারপরে তিনি জানিয়েছেন অনেক পার্সোনাল অ্যাটাক করা হয় সুভাশিস বোসকে। তারপর কিন্তু তার ওয়াইফের যে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সেখানেও কিন্তু অ্যাটাক করা হয়। তো এগুলো না করাটাই বেটার, কারণ সত্যি কথা বলতে সুভাশিস বোসের ক্ষেত্রে দেখো, কোনো ভুল হলে আমরা সুভাশিসকে ধরি ঠিকই, কিন্তু সেও একটা মানুষ, সে তো আর যন্ত্র নয়। তোমরা দেখো মোহনবাগান টিমে সুভাশিস বোসের ব্যাকআপ নেই, তো মোহনবাগানে পুরো সার্ভিস দিয়ে যান। এছাড়া জাতীয় দলের যদি ন্যাশনাল ডিউটি পড়ে সেখানে গিয়ে সার্ভিস দেন। তো সেক্ষেত্রে সুভাশিস বোসের কিছু করার নেই, ভুল হতেই পারে। মানে যদিও অনেকটা সিনিয়র হয়ে গেছেন, ভুলগুলো আমরা মানে যে মানে সিনিয়র প্লেয়ারের থেকে ভুল দেখলেই চেঁচিয়ে উঠি, কিন্তু সুভাশিস বোসের দিকটাও দেখা উচিত। তো মোহনবাগানের এইটা কিন্তু একটা দোষ রয়েছে, তার প্রপার কোনো ব্যাকআপ কিন্তু নেয়নি। আমনদীপকে যাও বা তৈরি করছিল, ডেগি কার্ডোজোর হাতে ফেলে তার অবস্থা একদমই মানে জঘন্য করে দিয়েছে। আমনদীপের পায়ে বল গেলেই ভয় লাগে, এই মনে হয় ভুল করে বসলো। এ তো এইরকম ব্যাপার। তো জুনিয়র দলেরও একটা কোচ ভালো নিয়োগ করা উচিত, যে প্লেয়ারদেরকে তৈরি করে সিনিয়র দলে প্রমোট করাবে। এই জুনিয়র দলের কোচও যেমন মানে কিছু বলার নেই হয়, যে এই বিষয় নিয়ে যত কম আলোচনা হবে এখন তত বেটার। তো দেখা যাক মোহনবাগান এগুলো কবে বোঝে। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা আনোয়ার আলীকে নিয়ে। তো অবশেষে কিন্তু আনোয়ার আলী তিনি এনওসি পেয়ে গেলেন। তো আগামী কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে যে ম্যাচটা ইস্ট বেঙ্গল খেলবেন, সেই ম্যাচে কিন্তু আনোয়ার আলী অ্যাভেলেবেল থাকতে চলেছেন। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এবং ইস্ট বেঙ্গলের যা অবস্থা ডিফেন্স, সেই কারণে কিন্তু এটা একটা সুখবর, সেটা বলাই যায়। তো কেবিএফসি ম্যাচে মানে কেরালার বিরুদ্ধে কিন্তু অভিষেক ঘটে যেতেই পারে এই আনোয়ার আলীর। তো নেক্সট হিয়ারিং রয়েছে 30শে সেপ্টেম্বর, সেই হিয়ারিংয়ে কি হয় বা কি ডিসিশন আসে তার আগে অবধি কিন্তু আনোয়ার আলী খেলতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। তবে আবার হিয়ারিংয়ের পর যদি তাকে আবার ব্যান ফ্যান করে দেওয়া হয় 30 তারিখের পর, তারপরে তো আবার তিনি বসে যাবেন, এই হচ্ছে ব্যাপার। এছাড়া কিন্তু কালকে রঞ্জিত বাজে যেটা তার টুইটারে টুইট করেও জানিয়েছেন, এবং সবথেকে বড় কথা তিনি কিন্তু মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত তাকে কিন্তু ইনডাইরেক্টলি হিপ্পো বলে উল্লেখ করেছেন, যেটা কিন্তু একটা চূড়ান্ত খারাপ অপমান। তো এগুলো কার্যত করাটাও ঠিক নয়, এই রকম হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে
পাঞ্জাবের সাথে কেরালা ব্লাস্টার ম্যাচে লুকা মার্সেনকে কিভাবে অ্যাটাক করেছিল রাহুল কেপি তোমরা সকলেই জানো, যেটা কিন্তু বলের জন্য কখনোই যায় না রাহুল কেপি, এবং সেটা কিন্তু রেড কার্ড হওয়া উচিত ছিল, কিন্তু ম্যাচ রেফারি তিনি কিন্তু রাহুল কেপিকে ইয়েলো কার্ড দেখান, যেটা কিন্তু কার্যত সবাই মানে অবাক হয়ে গিয়েছিল যে এটা ইয়েলো কার্ড হয় কি করে, এটা তো রেড কার্ড অফেন্স। তো এবার লুকা মার্সেন তিনি কিন্তু তার দুখানা ফ্র্যাকচার হয়েছে চোয়ালে, সেই কারণে তিনি 6 থেকে 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি কিন্তু পুরোপুরি ছিটকে গেছেন। 6 থেকে 8 সপ্তাহের জন্য, প্রায় 2 মাসের জন্য তিনি কিন্তু ছিটকে গেছেন। তো এটা অবশ্যই পাঞ্জাবের জন্য একটা বড়ই দুঃসংবাদ, সেটা কার্যত বলাই যায়। তো এটা নিয়ে কিন্তু পাঞ্জাব এফসি তারা এআইএফএফকে চিঠি অবধি দিয়েছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে মানে রেফারির বিরুদ্ধেও চিঠি দিয়েছে যে রাহুল কেপির কিভাবে এটা ইয়েলো কার্ড হয়। অবশ্যই রাহুল কেপির কিন্তু সাসপেনশনও আসা উচিত, যেভাবে তিনি মানে একদমই চ্যালেঞ্জটা করতে গিয়েছিলেন, খুবই জঘন্য চ্যালেঞ্জ। তো আশা করব খুব তাড়াতাড়ি লুকা মার্সেন তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে লুকার এই ইনজুরিটার সময় অবশ্যই কিন্তু রাহুল কেপিকে রেড কার্ড দেওয়া উচিত ছিল, এটা কিন্তু একটা অন্যায় হয়েছে লুকা মার্সেনের সাথে, এটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।